তৃষা কিছুক্ষণ আগে যেহেতু প্রায় ৮ ঘন্টা একটু পরিস্থিতি একটু স্বাভাবিক ছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওই অবস্থান করেছে ঢাকা কলেজের সামনের এলাকায়, বিশেষ করে গাউসিয়ার সংলগ্ন এলাকায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে এই পশ্চিম প্রান্তের যে প্রবেশ গেট যেটা রয়েছে, আমরা নীলক্ষেত গেট বলি, সেই গেট এলাকার দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে। এবং এইখান থেকে শুরু করে একদম যে নীলক্ষেতের যে বইয়ের মার্কেটটা সোজা এই এলাকাটার পরেও নীলক্ষেতের ওই প্রান্তেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে। এবং এখন কিছুটা পরিস্থিতি থমথম অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 সদস্য আহত হয়ে এসেছেন। তারা মূলত মাথায় ইটের আঘাত পেয়েছে। তাদের দুজনকে কিন্তু রিকশা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু জলকামান নিয়ে গিয়েছিল। আমরা দেখেছি প্রায় 11টার দিকে। কিছুক্ষণ আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আরো বেশ কিছু সদস্য এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এখানে এসেছেন। তিনি নীলক্ষেতের যে বইয়ের মার্কেট সেইখানে অবস্থান করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নীলক্ষেত এলাকায় টিয়ার সেল নিক্ষেপ করছে, ককটেল নিক্ষেপ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার সামনের দিকে যাচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে। রাত যত গভীর হচ্ছে পরিস্থিতি বা উত্তেজনা তত বাড়ছে। পুলিশের যে জল কামানটা সেটা কিন্তু এখন নীলক্ষেতের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আগাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসছে। আমরা বলছিলাম যে এই ঘটনা যখন সূত্রপাত হয় রাত 10টার পরে, যখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির ভাষাও ঘেরাও করার জন্য আসে এবং নীলক্ষেতের এই এলাকাটাতে এই যে প্রবেশ গেটের এইখানেই তারা কয়েকশো শিক্ষার্থী আসলে এক ধরনের উত্তেজনা পরিস্থিতি বিরাজ করে। এই সব মিলে কিন্তু এখন একটা পরিস্থিতি, থমথমে পরিস্থিতি। এলাকায় যান চলাচল নেই বললেই চলে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই তারা কিন্তু এদিকে আসছে। আইন শৃঙ্খলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও ক্যাম্পাসের দিকে আসছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আসলাত আবদুল্লাহ, তিনি 15-20 মিনিটের আগে তিনি এসেছিলেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে ককটেল নিক্ষেপ করে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদের সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের যে নীলক্ষেত এলাকার যে প্রবেশদ্বার সেখানে তারা আছে। আবার উত্তেজনা তৈরি হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়ার মতোই অবস্থান। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে যে পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। এবং আপনি বলছিলাম যে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়তে বের হয়ে নীলক্ষেত হয়ে ঢাকা কলেজের ওই পর্যন্ত তিনি গিয়েছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত হওয়ার জন্য এবং তাদেরকে ক্যাম্পাসে ফিরে যেন আহ্বান করেছিলেন। তবে পরে শেষ পর্যন্ত দেখলাম যে হাসনাত আবদুল্লাহ টিয়ার সেলের ধোঁয়া খেয়ে তিনিও কিন্তু এখান থেকে চলে আসেন এবং আস্তে আস্তে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে অনেকক্ষণ আগিয়েছিলাম। এখন সাউন্ড গ্রেনেড, ককটেল নিক্ষেপ করছে। আর নীলক্ষেত প্রান্তে কিন্তু ক্ষণে কিছুক্ষণ পরে কিন্তু ককটেল বিস্ফোরিত হচ্ছে। পরিস্থিতিটা খুবই ঘোলাটে বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সামনেই একটার পর একটা আমরা যারা আছি নিরাপত্তার মধ্যে থেকে আমরা দেখছি বিষয়গুলা, যে পরিস্থিতি। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য এসেছে, জলকামান আছে। এখন কিন্তু এই নীলক্ষেত এলাকায়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের বইয়ের দোকানগুলোদের মাঝামাঝি অবস্থানটা, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ফিরে আসছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তো শিক্ষার্থীরা এখানে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব তাদের যে প্রবেশদ্বার এখানে আছে।
করছেন অপর পাশে আমাদের তার কাছ থেকে জানতে চাইব। এখন দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সবাই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছে। তারা আস্তে আস্তে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পাসে প্রবেশ করার জন্য চেষ্টা করছে। সবাই চলে আসছেন। এখন আমরা অপর প্রান্তে নীলক্ষেতের ওই নিউ মার্কেটের সামনে এলাকায় আমাদের সহকর্মী মহিম মিজান আছে। এখন আমরা চলে যাচ্ছি তার কাছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি নীলক্ষেত যে মার্কেট, বাবুপুরা মার্কেট, সে বাবুপুরা মার্কেট অর্থাৎ নীলক্ষেত থানার গেট সংলগ্ন যে মোড়টি, সে মোড়টির এখানে আছি। তো এখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে। তারা এখান থেকে আসলে যে 7 কলেজের শিক্ষার্থীরা আপনি এতক্ষণ বলছিলেন, এবং তারা এখানে যারা আছে তারা তাদেরকে নিবৃত্ত করবার জন্য, যেটি হচ্ছে যে সে পুরনো চিত্র আসলে ধাওয়া পাল্টা ধাওয়া এমনটাই চলছে। তো সেদিক থেকে আসলে এইখানে যারা রয়েছেন বা এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অনেকটা নমনীয়, এবং তারা চাইছেন যে এখানকার যারা শিক্ষার্থীরা এই পাশে যারা রয়েছেন তারা চাইছেন যে যাতে সড়কটা খুলে দেওয়া হয় এবং তাদের যে এই 7 কলেজের শিক্ষার্থীদের ব্যানারে যারা এই আন্দোলনটি করছেন বা যে কর্মসূচিটি পালন করছিলেন এবং পরবর্তীতে 5 দফা থেকে 6 দফায় এসে তারা যে অবস্থানে পৌঁছালেন, তারা যাতে অন্তত কোনো ধরনের সহিংসতা না করে এবং তারা যাতে শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচিগুলো পালন করে, সে কারণে এরা অন্তত চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে। কিন্তু পক্ষান্তরে ওই পাশ থেকে তারা যে তাদের যে আগের অবস্থান হচ্ছে যে 5 দফার সঙ্গে যে আরেকটি দফা যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন আহমেদের, অধ্যাপক ডক্টর মামুন আহমেদের যে প্রকাশ্যে ক্ষমা চাইবার বিষয়টি, যে পর্যন্ত না কোনো বিহিত ব্যবস্থা হচ্ছে সে পর্যন্ত হয়তো যে 7 কলেজের শিক্ষার্থীদের ব্যানারে বা 7 কলেজের শিক্ষার্থীদের যারা নেতৃত্বে রয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তারা হয়তো এই মুহূর্তে সেই বিষয়টি চাইছেন যে তাদের দাবি যে পর্যন্ত না মানা হয় সে পর্যন্ত তারা রাতের সড়কে অবস্থান করবে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা উভয় পক্ষকে নিবৃত্ত করবার জন্য আসলে এই পক্ষ যারা এফ রহমান হলের থেকে গেট থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানকার গেট থেকে যারা অবস্থান করছে তারা যতটা নিবৃত্ত করার চেষ্টা করছেন বা নিজেদেরকে শান্ত রাখবার চেষ্টা করছেন, পক্ষান্তরে অপর প্রান্ত থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এবং তারা প্রায় এই পাশে চলে এসছে বলা যায়। যে মাঝখান দিয়ে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা টিয়ার সেল মেরে আসলে যারা এখান সেই 7 কলেজের শিক্ষার্থী ব্যানারে যারা আন্দোলন করছে তাদেরকে নিবৃত্ত করবার চেষ্টা করছেন এই মুহূর্তে। আসলে পুরনো চিত্র, কথাও পুরনো, এবং যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে রাত 1টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তাদের যারা এই আন্দোলন করছেন বা 5 দফা বা 6 দফা দাবিতে যারা আন্দোলন করছেন তাদের শান্ত থাকবার বা শান্ত হবার মতো কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। পক্ষান্তরে তারা কিন্তু অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজের সামনে থেকে গাউসিয়া হয়ে এখন প্রায় নীলক্ষেতের মোড়ের কাছাকাছি চলে আসছেন এবং এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদেরকে নিবৃত্ত করবার চেষ্টা করছেন। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমি যদি ঘটনাটা বলি, আসলে আমরা যদি ঘটনাটা বলি সেটি হচ্ছে যে কেন তারা এই আন্দোলনে নামলেন সেই বিষয়টি একটু পরিষ্কার হওয়া দরকার। এটি সবাই জানেন, তারপরেও আবার সেটি জানাচ্ছি। সেটি হচ্ছে যে আজকে সন্ধ্যায়
সাত কলেজের শিক্ষার্থীরা তারা 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তারা সড়কে অবস্থান নেয় এবং তারা 5টি দফা তাদের দীর্ঘদিনের আন্দোলন এবং দীর্ঘদিনের দাবি, তারা 5 দফা দাবির জন্য তারা সড়কে অবস্থান করেন। আমি এর আগেও শুনিয়েছি 5 দফা কি, তারপর আবার নতুন করে যে দর্শক হয়তো এখন টিভি সেট অন করেছেন, যদি করে থাকেন তাহলে তার জন্য যে 5 দফার জন্যই, দাবির আদায়ের জন্য তারা সন্ধ্যার সময় সড়কে অবস্থান করেন, সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান করেন। সে 5 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে 2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। দ্বিতীয় নম্বর দফা দাবি হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীর শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তৃতীয় দাবি হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে 7 কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফি টাকা জমা রাখতে হবে। অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে তাদের ভর্তি ফি জমা হোক, এটি চাইছেন না, এটি তাদের দাবি এবং এটি হলো 5 নম্বর দাবি। এই দাবি নিয়ে তারা যখন সড়কে অবস্থান করছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আলোচনার জন্য খুব সম্ভবত দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সাথে। এই শিক্ষার্থীরা আলোচনার জন্য সন্ধ্যার সময় যায় এবং পরবর্তীতে যেটি সেই 7 কলেজের শিক্ষার্থীদের দাবি যে অধ্যাপক ডক্টর মামুন আহমেদ তার সঙ্গে তার কার্যালয়ে কথা বলতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং এক পর্যায়ে বের করে দেয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে তাদেরকে জানায় এবং অশোভন আচরণ করে তাদের বক্তব্য অনুযায়ী। তো সেই প্রেক্ষিতে আসলে সেই শিক্ষার্থীরা যে 5 দফা দাবির সঙ্গে নতুন একটি দফা যোগ করেছেন যে 1 ঘন্টার মধ্যে, সেটি এর মধ্যে 3 ঘন্টা পেরিয়ে গেছে, যে 1 ঘন্টার মধ্যে সে প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে এবং সড়কে অবস্থান করবার এই ঘোষণা দেওয়ার পর তারা তার প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাও করবেন বলেও তারা এই সন্ধ্যার পরে কর্মসূচি ঘোষণা করেন এবং সেই ঘোষণার পরে তারা যখন ডক্টর অধ্যাপক মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে নীলক্ষেত মোড় পর্যন্ত আসেন তখন স্বভাবতই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তারা কোনোভাবেই তাদেরকে, অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীদের নেতৃত্ব যারা ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ তাদেরকে নীলক্ষেত মোড় পার হতে দেয় না। যে প্রেক্ষিতে আসলে এই যে তাদের অবস্থান এবং তাদের যে এই দুঃসাহস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ মনে করছে যে তাদের এত বড় দুঃসাহস যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করতে আসবে, এটি তারা মনে করছে তাদের জন্য একটু অন্য দৃষ্টির বা একটু লজ্জাজনক। তখন তারা আবার প্রতিহত করবার জন্য রাস্তায় নেবে এবং 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করবার জন্য তারা রাস্তায় নেমে তাদেরকে ধাওয়া দেয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা সেই ধাওয়া খেয়ে আবার ঢাকা কলেজের সামনে যায়। সেখান থেকে তারা রাস্তায় আগুন জ্বালায় এবং বিক্ষোভ করতে থাকে, হ্যান্ড মাইকে স্লোগান দিতে থাকে। এখানে আবার এই শিক্ষার্থীরা তারা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। মাঝখান থেকে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে নিবৃত্ত করবার জন্য এই কয়েক ঘন্টা ধরে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এখনো পর্যন্ত উভয় পক্ষ যে শান্ত হবে বা একটু নিবৃত্ত হবে সেটির এখনো পর্যন্ত অবস্থা পৌঁছায়নি। অর্থাৎ খানিক পরপর ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস, এরপরে সাউন্ড গ্রেনেড এবং এক পক্ষ ধাওয়া দিয়ে অন্য পক্ষকে তাদের সাইডে নিয়ে যাচ্ছে এবং অপর পক্ষ ঠিক একই কাজ করছে। এই চলছে সন্ধ্যা থেকে একরকমের। এখন আবার নীলক্ষেত মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। আমরা টিয়ার সেল মারার কারণে অনেকের
আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীরা টিয়ারসেল চোখে লাগে, কাঁদানে গ্যাস যেটা, চোখে লাগলে আগুন দিয়ে চোখে তাপ দিলে হয়তো কাঁদানে গ্যাসের যে ঝাঁজটা সেটি হয়তো নষ্ট হয়, যার কারণে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে তারা সেটি নিবৃত্ত করছে। কিন্তু তারপরেও তারা তাদের আবাসিক হল বা বাসায় ফেরত যাবে না, তারা এখানেই থাকবে। এবং অপরদিকের যে শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা 7 কলেজের শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন, তারা আবার তাদের অবস্থানে ঠিকঠাক রয়েছেন এবং খানিক পরপর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশ একবার ওইদিকে যাচ্ছে তাদেরকে নিবৃত্ত করবার জন্য, আবার তারা ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশকে ধাওয়া দিচ্ছে, আবার পুলিশের দিকে আসছে, ইট পাটকেল ছুঁড়ছে পুলিশের দিকে লক্ষ্য করে। আবার পুলিশ যখন এদিকে আসছে তখন আবার এই পক্ষ ইট পাটকেল ছুঁড়ে ওই শিক্ষার্থীদের, 7 কলেজের শিক্ষার্থীদের নিবৃত্ত করবার চেষ্টা করছে। এখন একদম নীলক্ষেত মোড়ে অবস্থান করছে আমরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। মাঝখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ এসে উভয় পক্ষের সঙ্গে কথা বলবার একটু চেষ্টা হয়তো করেছেন, কিন্তু আসলে কথা বলতে পেরেছেন কিনা আমরা আবার তার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি, কারণ তিনি আসলে এখানে বেশিক্ষণ ছিলেন না। তিনি হয়তো চেষ্টা করেছেন যাতে উভয় পক্ষ শান্ত থাকে, উভয় পক্ষ যাতে ঘরে ফিরে যায় বা হলে ফিরে যায়, এবং হলে ফিরে গিয়ে তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে, যেমন যৌক্তিক দাবি যারা আদায় করতে পারবেন বা যৌক্তিক দাবিগুলো যারা মেটাতে পারবেন, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি একটা সুরাহা সম্ভব। অন্যথায় এভাবে রাস্তায় আটকে এই প্রখান্তরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমরা বলতে পারি যে মিরপুর সড়ক একেবারে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু করে নীলক্ষেতপুর মোড় পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু একদম আটকে আছে, মানে আটকে আজকে এদিক দিয়ে কোনো ধরনের কোনো যান চলাচল করতে পারছে না। এবং যেটি চাপ রাজধানীর যে অন্য সড়কগুলোর মধ্যে চাপ পড়ে যাচ্ছে, এবং যারা ট্রাফিক কন্ট্রোল করছেন তাদের এক ধরনের না বিশ্বাস উঠে যাওয়ার অবস্থা। কারণ আজকে জানেন যে কর্মদিবস শেষ হয়েছে রোববার, আজকে সোমবার হয়ে গেছে, সোমবার হয়েছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট আগে, এবং রাত্রেও কিন্তু গাড়ি চলাচল করে, সড়ক দিয়ে গাড়ি চলাচল করে, এবং এই সড়ক দিয়ে তো প্রচুর গাড়ি চলাচল করে, কারণ সোমবার মঙ্গলবার দিন এই এলাকার বন্ধের দিন। তো আসলে তা সোমবার দিনের বেলা খুব একটা ব্যবসা করার দিন, কারণ মঙ্গলবার দিনে এই এলাকা বন্ধ থাকে, আবার বুধবার থেকে আবার এই যে মিরপুর রোড এলাকায় সবকিছু স্বাভাবিক থাকে। তো যার কারণে আজকে রাত্রে একটু প্রেশার পড়বার কথা, এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরও আসলে ব্যবসার দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে যে সন্ধ্যা থেকে প্রায় তারা দোকানপাট বা সব কিছু একরকমের বন্ধই রেখেছেন, এখনও বন্ধ। এবং এটার যদি কোনো সুরাহা না হয়, তাহলে যদি একটু সকাল পর্যন্ত করায় বা কোনো কালকে দিনের বেলা পর্যন্ত যায়, তাহলে তো এলাকা যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের প্রায় একদিনের লোকসান সহ্য করতে হবে। এখন পর্যন্ত একটি পক্ষ, আমি এই মুহূর্তে রয়েছে নীলক্ষেতের মোড়ে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু হলের যে শিক্ষার্থীরা, তারা ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন, 7 কলেজের যে আন্দোলনের যে নেতৃবৃন্দ, তারা ঢাকা কলেজের ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তারা হয়তো তাদেরকে প্রতিহত করবার জন্য উভয় মুখোমুখি অবস্থান বললে মাঝখানে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। এটি আসলে কতক্ষণ পর্যন্ত গড়ায় বা কি অবস্থা হয় সেটির জন্য আমাদেরকে তো একটু অপেক্ষাই করতে হবে, কারণ এখনো পর্যন্ত যেহেতু কোনো সুরাহা হচ্ছে না, এবং যারা আন্দোলনরত রয়েছেন, বিশেষ করে ওই পক্ষ অর্থাৎ ঢাকা কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরই তো দাবি, তাদেরই তো আন্দোলন। তাদের সঙ্গে তাদের কোনো মুখপাত্র রয়েছে কিনা, তাদের সঙ্গে
সরকারের কোনো পর্যায়ের কারোর সঙ্গে কোনো আলাপ হয়েছে কিনা, এইখানে আসলে মাঠ পর্যায় থেকে সেইটি এই মুহূর্তে জানবার কোনো সুযোগ নেই। তারপরে হয়তো আলোচনা চলছে বা কোনো একটি দিক হয়তো করতে হবে। ইট পাটকেল একটু ঘুরে ঘুরে আসে, যার কারণে খানিক পর পর একজন দুজনের হয়তো শরীরে লাগে বা মাথায় লাগে, একটু ছোটোখাটো আহত হওয়ার ঘটনা ঘটে। এর আগেও আমি বলেছি যে আসলে অন্ধকার রাত, তারপরে একটু কুয়াশা, কোথা দিয়ে কি এসে পড়ে গায়ে সেটা আসলে বোঝা খুবই দুষ্কর। আর যার কারণে আসলে নিরাপদ দূরত্ব থেকেই যতটুকুন সম্ভব হয় ততটুকুন নিরাপদ দূরত্ব থেকেই এই যে চলমান যে ঘটনা, সে ঘটনার সংবাদ সংগ্রহের সুযোগ করতে হবে। যার কারণে আমরা একটু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেখানে রয়েছেন তাদের সাথে অবস্থান করছে এবং তারা আসলে ভালো বলতে পারবেন যে কিভাবে উভয় পক্ষকে নিবৃত্ত করবেন এবং উভয় পক্ষের যে স্ব অবস্থান, সেই স্ব অবস্থান ফিরিয়ে নিতে কি কি উদ্যোগ গ্রহণ করা দরকার, কিভাবে উদ্যোগ গ্রহণ করলে তাদেরকে তাদের হলে বা ঘরে ফেরত নেওয়া যাবে, সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবশ্যই তারা তাদের মতো করে কাজ করছেন এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে অবশ্যই সেই চেষ্টা চালানো হচ্ছে। বিক্ষিপ্ত আন্দোলন যদি কোনো মুখপাত্র না থাকে, সেই ক্ষেত্রে আলোচনাটা আসলে কার সঙ্গে করা হবে সেটিও আসলে আরেকটি আলোচনার বিষয়, যে আসলে সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে কাদের সঙ্গে আলোচনা করলে যে এই যে একটি অস্থিতিশীল অবস্থা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে পুরো সড়ক জুড়ে, সেটির আসলে নিস্তার হওয়া প্রয়োজন। এবং সেই নিস্তার করতে গেলে কাদের উদ্যোগ নিলে সেই উদ্যোগটি সফল হবে সেটি আসলে আলোচনার মাধ্যমে, সেটি আসলে যোগাযোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব। এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন প্রত্যেকের হাতেই কম বেশি ঢিল রয়েছে, লাঠি রয়েছে অপর পক্ষকে প্রতিহত করবার জন্য। তো সেটি আসলে বিবেচনা করেই কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারা প্রত্যেকের সঙ্গে আলোচনা কথা বলবার চেষ্টা করছেন এবং উভয় পক্ষকে নিবৃত্ত করবার চেষ্টা করছেন। পুলিশের অবস্থান হচ্ছে আসলে উভয় পক্ষেই হলো শিক্ষার্থী, তো দুই পক্ষ শিক্ষার্থী হবার কারণে প্রত্যেককে স্নেহের দৃষ্টিতে দেখতে হচ্ছে, একটু নরম সুরে একটু ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করছেন এবং এখানে আসলে কারো পক্ষ টানারও কোনো সুযোগ নেই, কারণ উভয় পক্ষই শিক্ষার্থী। শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা এবং যারা দাবি আন্দোলনের লক্ষ্যে আন্দোলন করছেন তাদের দাবির প্রতি শ্রদ্ধা, এবং যারা আবার এই বিশৃঙ্খল পরিবেশ যারা সৃষ্টি করছে তাদের প্রতিহত করবার জন্য বা তাদেরকে নিবৃত্ত করবার জন্য যারা আছে তাদের প্রতি উভয় পক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই এবং সম্মান রেখেই তারা কথা বলতে বাধ্য হচ্ছেন অনেকটা। আসলে আমি যেটি বারবার বলছিলাম যে আসলে শিক্ষার্থীদের যারা আন্দোলন করছে তাদের যদি মুখপাত্র না থাকে তাহলে এই যে খানিকটা অচল অবস্থার এটি শেষ কোথায়? নিশ্চয়ই কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে এবং কাউকে না কাউকে উদ্যোগ নিয়ে এই শিক্ষার্থীদের তারা যাতে তাদের বাসায় বা আবাসিক হলে ফেরত যেতে পারে সেটি নেওয়ার চেষ্টা করতে হবে। সরকারি বাহিনীর সদস্যরা তারা কোন পর্যায়ে আসলে কতটুকুন কি করতে পারে সেটিও তাদের এই যে সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত যে একটি অচল অবস্থা। আমি এই মুহূর্তে রয়েছি নীলক্ষেত মোড়ে, আমাদের অপর প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী সৈকত সাদিক। দেখি তার কাছে কি তথ্য রয়েছে, সে কি দেখছে সে যেখানে আছে। সৈকত সাদিক,
এই যে দেখাচ্ছি যে আবার আবার কিন্তু ছুটাছুটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই যে ক্ষণে ক্ষণে ছুটাছুটি, কখনো ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দেয়, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া দেয়। এইভাবে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার সেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, এইভাবেই কিন্তু চলছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে আজকে রাতে সেটা কিন্তু বলা মুশকিল। এই কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে দৌড়ে আসলো, এখন আবার তারা যাবে সামনের দিকে। এই এক প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কাটাবন গেটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখান থেকে সোজা পশ্চিমে নীলক্ষেতের বইয়ের মার্কেট পার হয়ে যে নিউ মার্কেট আজিমপুরের যে চৌরাস্তাটা, সেইখানে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওইখান থেকে আবার উত্তর দিকে ঢাকা কলেজ, নিউ মার্কেট পার হয়ে ঢাকা কলেজ, সেই দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আর মাঝখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো আছে জলকামান। কিন্তু পরিস্থিতিটা আসলে খুবই ঘোলাটে পরিস্থিতি। এইভাবে সন্ধ্যার থেকে শুরু হয়েছে ঘটনাটার সূত্রপাত। শুরু হয়েছে টানা 4 ঘন্টা ঢাকা কলেজের শিক্ষার্থী সহ 7 কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় তারা অবস্থান কর্মসূচি পালনের পরে যে দীর্ঘ যানজট, সেইটা থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তাকে ক্ষমা চাওয়ার জন্য হুঁশিয়ারি 1 ঘন্টার মধ্যে। এরপরেই ঢাকা কলেজের থেকে শিক্ষার্থীরা, শত শিক্ষার্থী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাটাবন সংলগ্ন গেটে এসে অবস্থান। এই যে শুরু হয়েছে রাত 10:30 থেকে আজকে এখন প্রায় 1:15, বেশ কয়েক ঘন্টা কিন্তু অতিক্রম হয়ে গেছে। তারপরেও কিন্তু অবস্থার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। দুই পক্ষকেই মাঝে মাঝে উত্তেজিত হতে দেখা যায়। ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা বের হয়, তারা আবার সেই কাটাবন পর্যন্ত, যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ কিন্তু ওই নীলক্ষেতের বইয়ের মার্কেটের ওই কর্নারটা, সেখানে তারা অবস্থান করছেন। ইভেন এই যে কাটাবন যে নীলক্ষেতের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট, সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঝখানে অবস্থান করছেন। এরপরে ওই সেই উত্তর দিকে ঢাকা কলেজ মিরপুর রোডের, যেটা আজিমপুর থেকে মিরপুর রোড, সেইখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, 7 কলেজের শিক্ষার্থী যাদের বলি, তারা ওই দিকে অবস্থান করছে। এই মাঝখান দিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, সাউন্ড গ্রেনেড ছুড়া হচ্ছে। কিভাবে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি মোকাবেলা করবে বা কিভাবে পরিস্থিতি স্বাভাবিকভাবে নিয়ে আসবে, তারা চেষ্টা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা আবার পশ্চিম দিকে ঢাকা কলেজের দিকে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওইদিকে আগাচ্ছেন। জল কামানটা এখন এই নীলক্ষেতের কাটাবনের যে এখানে যে পাম্প, একটি পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের অপোজিটে এখানে জল কামানটা এইখানে আছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের অন্যান্য সহপাঠী তাদের বলছে যে বের হয়ে আসতে। এইভাবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী ইটের আঘাতে আহত হয়েছে, মাথায় ইট লেগেছে। এবং ওই দুই শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন কিন্তু আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার বের হচ্ছে। তারা কাটাবনের দিকে, নীলক্ষেতের দিকে আগাচ্ছে। এই কোথাও তারা শিক্ষার্থীরা কাঠ জ্বালিয়েছে বা ব্যানার ফেস্টুন কিছু আগুন ধরিয়েছে, এটা বড় কিছু না। তবে যেহেতু দুই পক্ষকেই তো একটু থেমে ঠান্ডা হয়, আবার উত্তেজনা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আরেকটা শিক্ষার্থীকে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাথায় ইটের আঘাত পেয়েছেন। তিনি একটা জায়গায় বসে পড়েছে, হয়তো একটা রিক্সায় তাকে নিয়ে যাওয়া হবে। মাথায় আঘাত পেয়েছেন এক শিক্ষার্থী, তিনি কিন্তু মাঝখানে বসে পড়েছেন। একটা রিক্সায় করে হয়তো তাকে মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হবে। এইভাবেই 2-1 শিক্ষার্থী ইটের আঘাতে, মাথায় এসে ইট লাগছে, ইটের আঘাতে আহত হচ্ছে, ঢাকা মেডিকেলে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকবার কিন্তু কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। এই মুহূর্তে উত্তেজনাটা, এই 2-1 করে ইটের আঘাতে শিক্ষার্থীরা 1-2 করে কিন্তু আহত হচ্ছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু
শিক্ষার্থীরা বের হচ্ছে। এই পরিস্থিতি ক্ষণে ক্ষণেই পরিস্থিতির রূপ পাল্টাচ্ছে, পরিস্থিতি একটু একটু ভয়াবহর দিকে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থী তারাও বের হয়েছে এবং তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ, তাদের মধ্যে উৎকণ্ঠা, উদ্বেগ। শিক্ষার্থীরা কি হচ্ছে আসলে, হ্যাঁ হ্যাঁ আমরা আমরা এখন আমাদের আরেক সহকর্মী, আমাদের একসময় মহিমিজান, তিনি নীলক্ষেতে পাল্টে আছেন। আমরা আবার এখন মহিমিজানের কাছে চলে যাচ্ছি, তিনি আবার ওইখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ সৈকত, আসলে আমি রয়েছি নীলক্ষেত মোড়ে, যেটি এর আগেও বলছিলাম। নীলক্ষেত মোড়ের অবস্থা যে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা রাস্তায় পড়ে থাকা যে বড় বড় ইটগুলো সেগুলো ভেঙে ঢিলের আকৃতি করছেন। সম্ভবত যে অপর প্রান্তে যে 7 কলেজের শিক্ষার্থীরা যারা আন্দোলনের সূচনা করেছেন, এই কর্মসূচির সূচনা করেছেন, তাদেরকে প্রতিহত করবার জন্য এখানে ঢিল আর হাতে লাঠি। আমি রয়েছি এই মুহূর্তে নীলক্ষেতের যে মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে, যে বা বাবুপুরা মার্কেটের যে মাঝামাঝি যে জায়গা, সেখানে রয়েছে। এখানে যে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন হলের শিক্ষার্থী, তাদের খবর জায়গাটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি, যেটি 7 কলেজের শিক্ষার্থীরা চাইছেন, সেটি কোনোভাবেই তারা মেনে নেবেন না। যার কারণে তারা মনে করছেন যে যারা এই তাদের শ্রদ্ধেয় শিক্ষকের ক্ষমা চাইতে পারেন তাদেরকে তারা প্রতিহত করতে চান তাদের দৃষ্টিতে। যার কারণে হলো তারা এখানে অবস্থান নিয়ে তাদেরকে প্রতিহত করবার জন্য হাতে লাঠি, ইট, ছুরি এগুলো হাতে নিয়ে রাখছেন। মাঝখানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপর প্রান্তে রয়েছেন ঢাকা কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থীরা, যারা এই আন্দোলনের বা এই কর্মসূচির সূচনা করেছেন। এতক্ষণ আমাদের যে সৈকত সাদিক কৃষ্ণা, যে আমাদের সহকর্মী, যে কয়েকজন হতাহতের ঘটনা বললেন, আমি সেটি হচ্ছে যে এটি বারবারই বলছিলাম যে শীতের রাত, এমনিতে একটু ঘন কুয়াশা, তারপরে টিয়ার সেল মারবার কারণে এই জায়গাটা একেবারে একটু ধোঁয়াটে হয়ে রয়েছে। যার কারণে কোন দিক থেকে ইট পাটকেল সুরকি এসে বা কি এসে পড়ছে সেটি আসলে বোঝার কোনো উপায় না। যার কারণে অনেকের মাথায় লাগছে, অনেকে মাথায় লেগে অনেকে আহত হচ্ছেন এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছেন, এবং অনেকে হয়তো যে একটু দৌড়াদৌড়ি করতে গিয়ে হোঁচটকে পড়ে যাচ্ছেন এবং আঘাতপ্রাপ্ত হচ্ছেন। যার কারণে এবং অনেকে হয়তো যে যারা টিয়ার সেলে খেয়ে অভ্যস্ত নেয়, তারা হয়তো সংজ্ঞা হারিয়ে ফেলছেন। কোনোভাবে কাঁদানে গ্যাসের সেই তীব্রতা তার চোখ দিয়ে বা নাক দিয়ে যখন প্রবেশ করছে। তো এখনো পর্যন্ত যেটি সন্ধ্যে 7টার পর থেকে শুরু হয়েছে, 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে সায়েন্স ল্যাব মোড় থেকে, সেটি যখন 5 দফায় 6 দফায় চূড়ান্তরিত হয়, সেটি আসলে এই তীব্রতাটা সৃষ্টি করে। 11টার পর থেকে কিন্তু নীলক্ষেত মোড় 2 শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, ধাওয়ার মুখে কিছুটা প্রাথমিকভাবে হটে যায় 7 কলেজের শিক্ষার্থীরা। তারা আবার সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং রাত 1টার পরে, যেটি আমি কন্টিনিউয়াসলি বলছি, মানে একেবারে ধারাবাহিকভাবে বলছি, সেটা রাত 1টার পরে নিউ মার্কেটের সামনে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষটা এরকম যে ইট পাটকেল নিক্ষেপ পর্যন্ত এবং ধাওয়া পাল্টা ধাওয়া পর্যন্ত, একেবারে মুখোমুখি হাতাহাতির পর্যায়ে গেছে সেই বিষয়টি না, একটু সংঘর্ষের হয়। এখনো পর্যন্ত আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যম থেকে, বিভিন্ন তথ্যসূত্র থেকে জানতে পেরেছি যে 2 পাশে আসলে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কিন্তু 12টার দিকে, এর আগেও আপনাকে যেটি জানিয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি এসে
ছাত্রদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ এবং 7 কলেজের নেতৃত্ব যারা দিচ্ছেন, ঢাকা কলেজের পক্ষ, দুই পক্ষের সঙ্গে কথা বলবার চেষ্টা করেন কিছুটা, কিন্তু আসলে টিয়ার গ্যাস এবং ইট পাটকেল নিক্ষেপের মধ্যে তিনি হয়তো তার চেষ্টাটা হয়তো বা এই মুহূর্তে চেষ্টাটা ব্যর্থ হয়। কারণ হচ্ছে তিনি গণমাধ্যমের সঙ্গে আসলে আমরা কথা বলবার চেষ্টা করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর সাথে, তিনি তেমন একটি কথা বলেননি। তার মানে হচ্ছে যে তিনি যে উদ্যোগটি নিয়েছিলেন সে উদ্যোগটি বেশি দূর এগোতে পারেনি। 5 দফা দাবিতে আসলে তারা সন্ধ্যা থেকে এই 7 কলেজের শিক্ষার্থীরা, কয়েকশো শিক্ষার্থী প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে, এবং তারা যখন রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসেন, তখন নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে সেই 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এতে নীলক্ষেত মোড়ে থেকে কিছুটা সরে যেতে বাধ্য হয় 7 কলেজের শিক্ষার্থীরা। আবার তারা একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পাল্টাপাল্টি এই ধাওয়ার মধ্যে রাত 12টার পর পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর নিউ মার্কেট এলাকার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আপনি দেখছেন আবার ওই পক্ষ ধাওয়া দিচ্ছে, বলতে না বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, ঢাকা কলেজের বা 7 কলেজের শিক্ষার্থীরা যারা আছে তারা ধাওয়া দেয়, এবং ধাওয়ায় আবার এই পক্ষ ধাওয়া খেয়ে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ঢুকে যায়। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেট থানা এলাকায়। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেট থানা এলাকায়। এখন গরম পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আবার নতুন করে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে। যে কাজটি পুলিশের, সে কাজ তারা নিজেরাই করছে, যাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনোভাবে প্রো ভিসির বাসভবনের সামনে পর্যন্ত যেতে না পারে, সেই চেষ্টাই তারা করছে। এই মুহূর্তে এই স্ট্রিট ল্যাম্পে একটি সড়ক বাতি নিভে যায়, অর্থাৎ নিউ মার্কেট এলাকার যে সড়ক বাতিগুলো নিভে গেছে, যার কারণে সেখানে অন্ধকার সৃষ্টি হয়েছে। এবং এই অন্ধকারে কোথা দিয়ে কি উড়ে এসে কার গায়ে লেগে কে আঘাতপ্রাপ্ত হয় বা হতাহতের ঘটনা ঘটে সেটি বলাই বাহুল্য। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার নীলক্ষেতের দিকে যাওয়ার চেষ্টা করছে, নাকি ফেরত এসছে। কাউকে হয়তো আটকানো হয়েছে। সামনে গিয়ে জিজ্ঞেস করারও জোগাড় নেই তৃষ্ণা, কারণ হচ্ছে যে উভয় পক্ষের রক্ত গরম, এক হাতে লাঠি, সবার সম্বিত জ্ঞান রয়েছে কিনা এই মুহূর্তে সেটি বলাই বাহুল্য। সম্ভবত কোনো একজন শিক্ষার্থীকে তারা
অপর পক্ষের শিক্ষার্থী, এখন কোন শিক্ষার্থীটা বলা মুশকিল, বিরোধী শিবির যদি বলি হয়তো তাই। অপর পক্ষে এক শিক্ষার্থীকে ধরেছে, ধরে থানার দিকে নিয়ে এসছে। থানার দিকে নিয়ে এসছেন ধরে নিয়ে। এবং থানার সুপর্দ করার জন্য এটা একটা ভালো উদ্যোগ। যদি বেআইনি কাজ করে থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে সোপর্দ করা এটা একটা ভালো কাজ। নিজেরা যাতে কোনো ধরনের শাস্তি প্রদান না করে, তাদের দৃষ্টিতে সে যদি অপরাধীও হয়ে থাকে। এখানে পুলিশ সদস্যরা আসলে নির্ঘুম রাত পার করছেন যে কোন ঘটনা, কোথাকার ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ এখানে প্রচুর পুলিশ সদস্য পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবার জন্য কাজ করে যাচ্ছে।